আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। ইরানের আকাশে উড়ছে চীনা বোমারু বিমান। উত্তর কোরিয়াও যোগ দিতে পারে। লাস্ট ম্যান স্ট্যান্ডিং, ডেল্টা না কুদস ফোর্স? কোয়ান্টাম অস্ত্র তৈরি করল চীন, আতঙ্কে পশ্চিমারা। ইরানের সেনাবাহিনীতে আরও 1000 নতুন ড্রোন। ইরানে হামলার জন্য মুখিয়ে ইসরায়েল, তুরস্কের জোরালো সতর্কতা। যুদ্ধ কি অনিবার্য? এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নাটকীয় মোড় লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ইরানের আকাশে চীনা বোমারু বিমানের উপস্থিতি এবং উত্তর কোরিয়ার সম্ভাব্য অংশগ্রহণ বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বেইজিং এবং তেহরানের মধ্যে সামরিক সম্পর্কের যে গভীরতা আমরা দেখছি, তা মূলত এশীয় শক্তিগুলোর এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে, যেখানে চীনের অত্যাধুনিক H-6 বোমারু বিমানগুলো ইরানের আকাশসীমায় যৌথ মহড়ায় অংশ নেওয়ার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বেশ গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে। এই ধরনের সামরিক সহযোগিতা কেবল মহড়ার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি একটি কৌশলগত বার্তা দিচ্ছে যে পশ্চিম এশিয়ার নিরাপত্তা বলয়ে চীনের প্রভাব ক্রমশ বাড়ছে এবং এই পুরো প্রক্রিয়ায় উত্তর কোরিয়ার মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের যুক্ত হওয়ার সম্ভাবনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। উত্তর কোরিয়া দীর্ঘকাল ধরেই ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির এক বিশ্বস্ত অংশীদার হিসাবে কাজ করছে এবং এখন শোনা যাচ্ছে যে তারা পিয়ংইয়ং থেকে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি এবং প্রশিক্ষক দল তেহরানে পাঠাতে পারে, যা মূলত এই অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে। এই ত্রিপক্ষীয় অক্ষ বা ট্রাইল্যাটারাল অ্যাক্সিস মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হচ্ছে, কারণ যখনই বিশ্বের এই প্রান্তে সামরিক উত্তেজনা বাড়ে, তখনই চীনের মতো অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি এবং উত্তর কোরিয়ার মতো অনমনীয় রাষ্ট্রের উপস্থিতি এই সমীকরণকে পুরোপুরি বদলে দেয়। আপনারা যারা প্রতিনিয়ত ভূরাজনীতির এসব খবরাখবর রাখতে পছন্দ করেন, তারা অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই তিন শক্তির একজোট হওয়া বিশ্বশান্তির জন্য কতটা ইতিবাচক বা নেতিবাচক হতে পারে তা কমেন্ট করে আমাদের জানান। এই বোমারু বিমানগুলোর উপস্থিতি মূলত ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে আধুনিকায়নের এক বড় সুযোগ করে দিচ্ছে, কারণ চীনা প্রযুক্তি এবং উত্তর কোরিয়ার হার্ডওয়্যার যখন একত্রিত হয়, তখন তা একটি দুর্ভেদ্য নিরাপত্তা দেওয়াল তৈরি করে, যা যে কোনো বহিঃশক্তির আক্রমণ প্রতিরোধে সক্ষম। বিশ্লেষকরা মনে করছেন যে এই সামরিক মহড়াটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে টানাপড়েন চলছে, এবং ইরানের মতো তেল সমৃদ্ধ দেশ যদি চীন ও উত্তর কোরিয়ার সামরিক ছাতার নিচে চলে আসে, তবে তা বিশ্ববাজারের নিয়ন্ত্রণে এক বিশাল পরিবর্তন আনবে। উত্তর কোরিয়ার সৈন্যরা বা তাদের টেকনিক্যাল টিম যদি সরাসরি মধ্যপ্রাচ্যের মাটিতে পা রাখে, তবে তা হবে ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা, যা দক্ষিণ এশিয়া থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পর্যন্ত ভূরাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে দিতে পারে। তবে তেহরান বলছে যে তাদের এই প্রতিরক্ষা প্রস্তুতি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কেবল দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যই তারা বন্ধু রাষ্ট্রগুলোর সাথে সহযোগিতা বাড়াচ্ছে, কিন্তু পশ্চিমা বিশ্লেষকরা এই যুক্তি সহজে মেনে নিতে পারছেন না। এই ঘটনা প্রবাহ আমাদের এটাই শিক্ষা দেয় যে বর্তমান বিশ্বে কোনো রাষ্ট্রই এখন আর একা নয়, বরং স্বার্থের প্রয়োজনে পুরনো শত্রুরাও এখন পরম বন্ধুতে পরিণত হচ্ছে, এবং আকাশপথের এই শক্তিশালী মহড়া তারই একটি বাস্তব প্রতিফলন, যা আগামী দিনের বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণ করে দেবে। এবার নজর দেওয়া যাক বিশ্ববিখ্যাত দুই স্পেশাল ফোর্সের তুলনামূলক বিশ্লেষণে, যেখানে আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স এবং ইরানের কুদস ফোর্সের সক্ষমতার প্রশ্নটি, যা মূলত লাস্ট ম্যান স্ট্যান্ডিং বা শেষ পর্যন্ত কে টিকে থাকবে সেই তর্কের জন্ম দিয়েছে। ডেল্টা ফোর্স হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে এলিট এবং গোপনীয় একটি ইউনিট, যারা মূলত কাউন্টার টেররিজম এবং হাই প্রোফাইল মিশনে পারদর্শী, এবং তাদের প্রশিক্ষণের ধরন ও প্রযুক্তির ব্যবহার বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম হিসেবে পরিচিত হলেও, অন্যদিকে ইরানের কুদস ফোর্স তাদের আঞ্চলিক প্রভাব এবং ছায়াযুদ্ধের কৌশলে এতটাই দক্ষ যে তারা পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কুদস ফোর্স মূলত ইরানের বিপ্লবী গার্ড বা IRGCর একটি শাখা,
যারা সরাসরি বিদেশের মাটিতে বিশেষ অভিযান পরিচালনা করে এবং তাদের সবচেয়ে বড় শক্তি হল তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এবং স্থানীয় মিত্রদের সাথে সুনিবিড় সম্পর্ক, যার ডেল্টা ফোর্সের মতো অত্যাধুনিক স্যাটেলাইট ডেটা, স্টেলথ হেলিকপ্টার এবং রোবটিক্স ব্যবহার করে কাজ করে। সেখানে কুদস ফোর্স কাজ করে মূলত আদর্শিক এবং গেরিলা যুদ্ধের কৌশল নিয়ে, যা মরুভূমি বা ঘন বসতিপূর্ণ শহরে যুদ্ধ করার জন্য অত্যন্ত কার্যকর। বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা প্রায়ই এই প্রশ্নটি করেন যে যদি কখনো সম্মুখ সমরে এই দুই বাহিনী মুখোমুখি হয়, তবে ডেল্টা ফোর্সের উন্নত প্রযুক্তি কি কুদস ফোর্সের গভীর নেটওয়ার্ক এবং অভিজ্ঞ লিডারশিপকে টেক্কা দিতে পারবে? ডেল্টা ফোর্সের সদস্যরা কঠোর শারীরিক ও মানসিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হন এবং তারা বিশ্বের যে কোনো প্রান্তে চোখের পলকে পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু কুদস ফোর্সের সদস্যরা দীর্ঘ সময় ধরে একটি অঞ্চলে অবস্থান করে সেখানকার ভাষা ও সংস্কৃতি বুঝে তাদের কার্যক্রম পরিচালনা করেন, যা তাদের এক অনন্য সুবিধা প্রদান করে। আপনি যদি এই ধরনের রোমাঞ্চকর সামরিক বিশ্লেষণ আরও দেখতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। লাস্ট ম্যান স্ট্যান্ডিং বলতে আমরা সাধারণত বুঝি সেই যোদ্ধাকে যে সব প্রতিকূলতার মাঝেও শেষ পর্যন্ত টিকে থাকে, এবং এক্ষেত্রে প্রযুক্তি বিশ্বে চীনের এক অভাবনীয় সাফল্য এখন পশ্চিমের দেশগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে। কারণ বেইজিং দাবি করেছে তারা সফলভাবে কোয়ান্টাম অস্ত্র তৈরি করেছে, যা বর্তমানের যে কোনো উন্নত রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দিতে সক্ষম। কোয়ান্টাম প্রযুক্তি মূলত পদার্থবিজ্ঞানের অত্যন্ত জটিল একটি শাখা, যেখানে সাব অ্যাটমিক পার্টিকেলের ধর্ম ব্যবহার করে ডাটা ট্রান্সমিট করা হয়, এবং এই প্রযুক্তিতে তৈরি রাডার কেবল শত্রু বিমানের অবস্থানই শনাক্ত করে না, বরং তা যে কোনো স্টিলথ প্রযুক্তিকে ভেদ করতে পারে, যা আমেরিকার F-35 বা F-22 মতো বিমানগুলোর অদৃশ্য থাকবার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। পশ্চিমারা এতদিন কোয়ান্টাম কম্পিউটিংয়ে নেতৃত্ব দিলেও চীনের এই হঠাৎ সাফল্য সামরিক ক্ষেত্রে এক বিশাল ভারসাম্যহীনতা তৈরি করেছে। কারণ যদি চীনের কাছে এমন কোয়ান্টাম সেন্সর বা অস্ত্র থাকে যা দিয়ে তারা পানির নিচে থাকা সাবমেরিন থেকে শুরু করে মহাকাশের স্যাটেলাইট পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, তবে ট্র্যাডিশনাল যুদ্ধ কৌশল পুরোপুরি অকেজো হয়ে যাবে। এই কোয়ান্টাম অস্ত্রগুলো কেবল ধ্বংসলীলা চালায় না, বরং এগুলো মূলত ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধে অজেয় হওয়ার ক্ষমতা রাখে, কারণ কোয়ান্টাম এনক্রিপশন হ্যাক করা বর্তমানের কোনো সুপার কম্পিউটারের পক্ষেও সম্ভব নয়। পশ্চিমা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই উদ্ভাবনকে স্পুটনিক মোমেন্টের সাথে তুলনা করছেন, যখন রাশিয়া প্রথম মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে আমেরিকাকে চমকে দিয়েছিল, এবং এখন চীন ঠিক একইভাবে কোয়ান্টাম রেসে সবাইকে পেছনে ফেলে অনেক দূর এগিয়ে গিয়েছে। আপনারা যারা বিজ্ঞান ইরানের সামরিক বাহিনীতে আরও 1000 নতুন ড্রোন যুক্ত হওয়ার খবরটি মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি শক্তিশালী কম্পন সৃষ্টি করেছে, যা তেহরানের ক্রমবর্ধমান ড্রোন সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইরান দীর্ঘদিন ধরেই ড্রোন প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে, এবং এই 1000 নতুন ড্রোনের অন্তর্ভুক্তি কেবল সংখ্যাগত বৃদ্ধি নয়, বরং এতে রয়েছে কামিকাজে ড্রোন থেকে শুরু করে নজরদারি এবং দূরপাল্লার মিসাইল বহনকারী অত্যাধুনিক সব সংস্করণ, যা 1000 কিলোমিটার দূরে গিয়েও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের এই ড্রোন বাহিনীর বিশেষত্ব হল এগুলোর নির্মাণ খরচ অত্যন্ত কম, কিন্তু কার্যকারিতা অনেক বেশি, যা যে কোনো ব্যয়বহুল এয়ার ডিফেন্স সিস্টেমকে সহজেই ব্যস্ত রাখতে পারে বা ধ্বংস করতে পারে। সাম্প্রতিক বছরগুলিতে আমরা দেখেছি ইরানের তৈরি শাহেদ এবং মোহাজের সিরিজের ড্রোনগুলো বিভিন্ন যুদ্ধক্ষেত্রে কিভাবে তাদের কার্যকারিতা প্রমাণ করেছে, এবং এখন যখন সেনাবাহিনীতে আরও 1000 নতুন ড্রোন যুক্ত হচ্ছে, তখন এটা স্পষ্ট যে তেহরান এখন যে কোনো ধরনের আকাশপথের যুদ্ধে এক শক্তিশালী পক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। এই ড্রোনগুলো মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন, এবং এগুলো ঝাঁক বেঁধে বা সোয়ার্ম টেকনোলজি ব্যবহার করে আক্রমণ করতে সক্ষম, যার ফলে শত্রুপক্ষের রাডারের পক্ষে প্রতিটি সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদটি হল ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে ইসরায়েলের তৎপরতা এবং এর বিপরীতে তুরস্কের পক্ষ থেকে আসা কড়া সতর্কতা, যা বর্তমান মধ্যপ্রাচ্যকে এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। ইসরায়েল দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য হুমকি, এবং সাম্প্রতিক সময়ে তেলাবিব থেকে আসা বিভিন্ন বিবৃতিতে সরাসরি সামরিক হামলার হুমকি দেওয়া হচ্ছে, যা পরিস্থিতিকে অত্যন্ত উত্তপ্ত করে তুলেছে।
তবে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান একটি অত্যন্ত জোরালো সতর্কতা উচ্চারণ করেছেন, যেখানে তিনি বলেছেন যে ইরানে যে কোনো ধরনের হামলা কেবল একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং এটি একটি বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে, যা পুরো মুসলিম বিশ্বকে একতাবদ্ধ করতে বাধ্য করবে। তুরস্কের এই অবস্থান মূলত একটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা হলেও তাদের সতর্কবাণীর সুর ছিল অত্যন্ত কঠোর, যা ইঙ্গিত দেয় যে আঙ্কারা কোনোভাবেই এই অঞ্চলে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধ দেখতে চায় না এবং তারা প্রয়োজনে ইরানের পক্ষে কূটনৈতিক বা অন্য কোনো উপায়ে দাঁড়াতে পারে। বর্তমান এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে যুদ্ধ কি সত্যিই অনিবার্য, নাকি এটি কেবলই একে অপরকে চাপে রাখার এক কৌশল। ইসরায়েলের সামরিক প্রস্তুতি এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার